কম্বিনেশনের বাংলা কি বলেছিলাম? সমবায়। কম্বিনেশন খুব সিম্পল ওয়ার্ড, যেটা দিয়ে সহজে মনে রাখা যায়। কি বলেছিলাম প্রথম দিনই? হ্যাঁ, আমরা বুঝবো হলো সিলেকশন। পারমুটেশন বলতে বুঝবো হলো অ্যারেঞ্জমেন্ট, মানে সাজানো। আর কম্বিনেশন বলতে বুঝবো কি? সিলেকশন। তোরা এখানে ধর রয়েছিস হলো 12 জন, তার মধ্যে থেকে আমি 3 জনকে সিলেক্ট করতে চাইলাম। একদম সিম্পল কিছু ওয়ার্ডসে বুঝে নিবি। 12 জন আছিস, তার মধ্যে 3 জনকে আমি সিলেক্ট করতে চাইলাম কোনো একটা ওয়ার্কের জন্য বা কোনো একটা প্রবলেম সলভের জন্য, যেটাই হোক। তাহলে এরকম আমি কত রকম 3 জনকে তুলতে পারি? আমি ওদের 3 জনকে তুলতে পারি, আমি চাইলে ওদের 3 জনকে তুলতে পারি, আমি চাইলে ছেলেদের থেকে একজনকে নিলাম, মেয়েদের থেকে 2 জনকে নিলাম, হতে পারে। এরকম হলো যে ছেলেদের থেকে কাউকে নিলাম না, সব মেয়েদের থেকে নিলাম। অথবা ব্যাপারটা উল্টো হতে পারে, মেয়েদের থেকে কাউকে নিলাম না, সব ছেলেদের থেকে নিলাম। তো এরকম ভ্যারাইটিস হতে পারে। তো এরকম কত রকম 3 জনকে আমি তুলতে পারি? সিম্পল সেটার অ্যান্সার কি দেবে? সেটা হলো যে 12 জন যদি থাকে, তার মধ্যে যদি 3 জনকে তুলতে চাই, তাহলে আমরা কিভাবে তুলবো? 12C3 উপায়ে তুলতে পারবো। 12 কম্বিনেশন অফ 3। মানে অ্যাকচুয়াল ফর্মুলাটা তাহলে কি? যে n জন ব্যক্তি বা n জন বস্তুর মধ্যে যদি 8 জনকে সিলেকশন বা নির্বাচন করতে চাই, তাহলে তার সূত্র কি? NCR। ক্লিয়ার এটা ফার্স্ট? ব্যাস, এটা ক্লিয়ার হলেই মেইন কনসেপ্টটা অনেকটাই ক্লিয়ার থাকবে। তো দেখা যাক বিষয়গুলো কি কি আসছে। সংক্ষিপ্তকরণটা সবাই খুলেছিস, ফর্মুলার জায়গাগুলো? তো 1 নম্বরটা আমি যেটা বললাম সেটাই প্রশ্ন, এটা গেল। 2 নম্বরে কি আসছে? NPR equals to R factorial by NCR. Why? NCR বলতে অ্যাকচুয়ালি আমরা ক্যালকুলেশনের রুলে কি বুঝবো? NCR বলতে ক্যালকুলেশনের রুলটা হলো এইটা, যে উপরে যেটা থাকবে তার ফ্যাক্টরিয়াল উপরেই লিখবো, আর হরে কি লিখবো? নিচে যেটা থাকবে তার ফ্যাক্টরিয়াল লিখবো, তার সঙ্গে উপরেরটা মাইনাস নিচেরটার ফ্যাক্টরিয়াল, হোল ফ্যাক্টরিয়াল। তাহলে ক্লিয়ারলি NCR ক্যালকুলেশনের জন্য, মানে এটার মাধ্যমে আমরা 12C3 বের করতে পারি। 12C3 বলতে তাহলে কি লিখবো অ্যাকচুয়ালি? 12 ফ্যাক্টরিয়াল 12 মাইনাস 3 মানে 9 ফ্যাক্টরিয়াল। এটা ক্যালকুলেশন করলে আমরা অ্যানসার পেয়ে যাব। ওকে, এখন তাহলে এই কনসেপ্টের উপর বেস করে, মানে এই ফর্মুলাটার উপর বেস করে আমরা ওইটা লিখতে পারি যেটা ওরা 2 নম্বরে লিখেছে, যে NPR equals to R factorial into NCR। আর কোনো ডাউট আছে? কারণ তুই যদি এইটার সাথে R factorial মাল্টিপ্লাই করিস, তার মানে এখানে R factorial মাল্টিপ্লাই হচ্ছে, তাহলে এইটা এটা কেটে যাচ্ছে। তাহলে এইটুকু দিয়ে কাকে বোঝাচ্ছে? NPR কেই বোঝাচ্ছে। তাহলে NPR equals to R factorial into NCR। ক্লিয়ার? গুড। আচ্ছা, তারপরে এই ভ্যালুগুলোকে যদি আমরা একটু মনে রাখি, তাহলে খুব সহজে ক্যালকুলেশন করতে বা ডাইরেক্ট কাজ করতে সুবিধা হয়। যে NC0 এর ভ্যালু 1 হয়, মানে নিচে 0 যদি থাকে তাহলে তার অ্যানসার আমরা কি লিখে দেবো? 1। উপরে যাই থাকুক না কেন, সে 12 থাকলেও 12C0 1, 1 কোটি থাকলেও 1 কোটি C0 1ই হবে, নিচে 0 থাকলেই 1। আর উপরে আর নিচে যদি সেম থাকে তাহলে কি হবে? 1ই হবে। অবভিয়াসলি এইটা এই ফর্মুলা থেকেই আসছে, আমরা জাস্ট বসালেই দেখতে পারবো যে এরকম 1 আসবে। ঠিক আছে? আচ্ছা, আর নিচে যদি 1 থাকে তাহলে উপরের ভ্যালুটা এখানে অ্যানসার হয়ে যাবে। NC1 equals to n। তাহলে যদি আমরা বের করতে চাই 12C1, তাহলে কি অ্যানসার হবে? 12। ক্লিয়ার? গুড। তো এরকম ভাবে কয়েকটা জিনিস একটু যদি মনে রাখিস সুবিধা হয় ক্যালকুলেশন করতে। 4 নম্বরেরটা কি বলছে? NCR equals to NCn minus R। মানে আমরা তাহলে দেখো এটাকে কি লিখতে পারি? 12C3 মানে 12C9 লিখতে পারি। সিম্পলি উপরেরটা সিমিলার থাকবে আর নিচেরটা কি 12, মানে এটা থেকে এটা বিয়োগ করে এটা। ঠিক আছে? এবং এই কনসেপ্টের উপরই বেস করে 5 নম্বর একটা ভাইটাল ফর্মুলা 5 6 7, এই তিনটেকে স্টার মেরে রাখ। এই তিনটে জিনিস বিভিন্ন চ্যাপ্টারে বিভিন্ন ভাবে কাজে লাগে। অলরেডি দ্বিপদ উপপাদ্য চ্যাপ্টারে কাজে লেগে এসেছে এই জিনিসগুলো, পরের প্রবাবিলিটিতেও কাজে লাগতে পারে। ঠিক আছে? তো 5 কি NCP equals to NCQ হলে,
মানে অনেকটা বলতে পারিস এইটার রিভার্স কনসেপ্ট। NCP ইকুয়ালস টু NCQ হলে নিচের দুটো যোগফল উপরেরটা সমান হবে, বুঝতে পারছিস? NCP ইকুয়ালস টু NCQ হলে নিচের দুটো যোগফল উপরেরটা সমান হবে, মানে P প্লাস Q করে n হবে। আচ্ছা 6 নাম্বার কি NCR প্লাস NCR মাইনাস 1 ইকুয়ালস টু n প্লাস 1 CR। এটা অবশ্যই ভাইটাল ফর্মুলা, NCR প্লাস NCR মাইনাস 1 ইকুয়ালস টু n প্লাস 1 CR। তাহলে এরকম একটা एग्जांपल আমরা এরকম লক্ষ্য করতে পারি যে 12C 7 আছে প্লাস 12C 6 আছে, তাহলে কি লিখবো 13C 7। ব্যাপারটা এরকম ভাবে মাথায় রাখা যেতে পারে যে দুটো যোগফল কি হিসাবে, যে উপরেরটা সিমিলার রেখে দুটো যোগফল পসিবল, দুটো যোগফল তখনই পসিবল উপরেরটা যদি সিমিলার থাকে আর নিচে কি সিম্পলি এক কম আছে, তাহলে এটা এডিশন হলে কি হবে উপরেরটা এক অ্যাড হয়ে যাবে আর নিচেরটা বড় ভ্যালুটা নিচে থাকবে। ঠিক আছে। 7 নম্বর ফর্মুলা NCR/NCR-1 ইকুয়ালস টু n r+1/r। এটা খুবই কাজে লাগে বিপদে। তো সে না আপাতত পরবর্তী ফর্মুলাগুলো নিয়ে পরে যখন অঙ্ক আসবে তখন দেখা যেতে পারে, আপাতত 7 পর্যন্তই বললাম। তো এগুলোর উপর বেস করে যেগুলো হোমওয়ার্ক, অবশ্যই উদাহরণ তো দেখবি, আমি এখানে হোমওয়ার্ক দিতে দিতে বেশ কয়েকটা একটু ডিসকাশন করে দিচ্ছি। MCQ নতুন করে আবার কোনো কিছু ডিসকাশন করার নেই, অবভিয়াসলি ফুল, অতি সংক্ষিপ্ত ফুল। অতি সংক্ষিপ্ত ধর 2 এর 1 তোকে অঙ্কটা করতে দিল, অতি সংক্ষিপ্ত 2 এর 1। তো আমরা সিম্পলি কি করব, ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো। NC n-2 ইকুয়ালস টু তোকে বলে দিয়েছে হলো 21। NC n-2 ইকুয়ালস টু বলে দিয়েছে হলো 21। তো সিম্পল যদি ফর্মুলা অ্যাপ্লাই করি উপরে কি লিখবো বল, n ফ্যাক্টরিয়াল, নিচে n-2 ফ্যাক্টরিয়াল আর ইনটু n-2। হ্যাঁ মানে n-2 বিয়োগ হচ্ছে তার হোল ফ্যাক্টরিয়াল ইকুয়ালস টু 21, একই না? আচ্ছা এরপরে এই জায়গাটা ভালো করে খেয়াল করে রাখ, যখনই n বা এই জাতীয় জিনিস থাকে আমরা কি করব, n কে আমরা কি লিখতে পারি, এটা আগের পারমুটেশন চ্যাপ্টারে লক্ষ্য করেছিলি, n ইনটু n-1 ইনটু 2 এর হোল ফ্যাক্টরিয়াল, একই না? আর নিচেরটা হলো কি n-2 হোল ফ্যাক্টরিয়াল অলরেডি আছে। এটা বানানোর কারণটা নিশ্চিতভাবে আমাদের সবার ক্লিয়ার, নিচে যেটা থাকে সেটার জন্য এটা কেটে গেল ইকুয়ালস টু কত 21। তাহলে এবার এখান থেকে দ্বিঘাত 21 দ্বিঘাত সমীকরণ চলে আসছে, এই দ্বিঘাত সমীকরণকে সলভ করে আমরা করতে পারবো, এবার n এর মান বের করতে পারবো, ইয়েস অর নো? গুড। তাহলে এরকম ভাবে দেখ অনেক ভ্যারাইটি অঙ্ক আছে এখানে, 2 এর 3 এ যেমন ইস্টু অনুপাতের ব্যাপার আছে, অনুপাত থাকলে আমরা এটাকে ভাগ আকারে লিখে নিতে পারি 2 এর 3 এ, এটা তারপরে আমরা সলভ করতে পারি ভগ্নাংশ আকারে লিখে নেওয়ার পরে। আচ্ছা এখানে দেখ আরেকটা অন্য একটা ভাইটাল জিনিস হয়েছে, ধর এই যে 2 এর 5 ধর সাপোজ 20C3n ইকুয়ালস টু 20C2n প্লাস 5। এখানে কিন্তু কম্বিনেশনের সূত্র প্রথমে অ্যাপ্লাই করে দিলেই মুশকিলে পড়বে, মানে মেন সূত্রটা অ্যাপ্লাই করে দিলে। এখানে কি অ্যাপ্লাই করতে হবে বলতো, আমি বলছি হ্যাঁ NCP ইকুয়ালস টু NCQ হয়, কি লিখতে পারি Q ইকুয়ালস টু n, উপরে দুটো যদি সিমিলার থাকে নিচে দুটো যোগফল, তাহলে ওইটা অ্যাপ্লাই করে n এর মান বেরিয়ে যাবে। এই কোনটা কোন জায়গায় সহজতর হবে সেটা খেয়াল করে নিতে হবে, যে অতি সংক্ষিপ্ত 2 এর 5 এই কনসেপ্ট অ্যাপ্লাই করতে হবে, বোঝা যাচ্ছে? গুড। আচ্ছা এবার দেখ একটু ডিফারেন্ট জিনিসে আসি, দুটো জিনিস একটু বলে তারপরে শেষ হয়ে যাবে। ধর অতি সংক্ষিপ্ত 7, শূন্যে n সংখ্যক বিন্দু আছে, শূন্যে মানে কিন্তু জিরোর কথা বলা হচ্ছে না, মহাশূন্য, এক্স্যাক্টলি মহাশূন্য মানে স্পেসের কথা বলা হচ্ছে, কারেক্ট। শূন্যে n সংখ্যক বিন্দু আছে যাদের কোনো তিনটি বিন্দুই এক রেখীয় নয়, একটা রেখার মধ্যে নেই। যদি বিন্দুগুলি যোগ করার পর উৎপন্ন সরলরেখা ও ত্রিভুজের সংখ্যা সমান হয় তবে n এর মান নির্ণয় করো। তাহলে ওই NCP আর NCQ ওই কনসেপ্টেই লাগবে।
এখন আমাদের দরকার এট ফার্স্ট কি, যে কনসেপ্ট বুঝে নে ভালো করে, যে একটা সরল লেখা তৈরির জন্য অ্যাটলিস্ট কটা পয়েন্ট দরকার? দুটো পয়েন্ট। তাহলে ওই দুটো পয়েন্ট কাদের মধ্যে থেকে সিলেকশন করব? n সংখ্যকের থেকে। তাহলে কি হবে, সরল লেখার সংখ্যা কত হতে পারে? nc2। কোনো ডাউট আছে কারো? আচ্ছা, একটা ত্রিভুজ বানানোর জন্য কটা বিন্দু দরকার? তিনটে শীর্ষবিন্দু। তাহলে এটা কি হবে? nc3। এই দুজন কি ইকুয়াল? তাহলে কি n এর মান কত হবে? 5। এটা হলো সমস্যা। ঠিক আছে, তুই এইভাবে 5 মানে শুনলে 5 সংখ্যক বিন্দু আছে। হ্যাঁ, 5টা বিন্দু হবে, তাহলে সেটা থেকে সম্ভব আছে, মানে এই কন্ডিশনে আর কি। আচ্ছা, এবার একটা ডিফারেন্ট একটু জিনিসে যাওয়া যাক। ধর ঠিক আছে, 8 অঙ্কটা যদি দেখা যায়, এটা অন্যরকম ভাইটালিটি রাখে ফর প্রবাবিলিটি অলসো। প্রবাবিলিটির জন্য একটা বড় দরকারি জায়গা এই কনসেপ্ট। এখন যেটা বলতে চাইছি, অতি সংক্ষিপ্ত 8, 9 জন স্বরাজ্যপন্থী ও 5 জন মন্ত্রিত্বপন্থী ব্যক্তি আছেন। মানে এই কথার উপর অত জোর দেওয়া দরকার নেই। মূল ব্যাপার, ধর কোনো একটা পার্টি চলছে, কোনো একটা দল আছে, রাজনৈতিক দল হতে পারে, এবার সেই দলের মধ্যেই আবার নিজেদের দল বিভাজন থাকে, দলাদলি থাকেন না, তো খবরটা দেখতে পাস। তো ওরকমই ব্যাপার। টোটাল ব্যক্তি কতজন আছে? 9 জন আর প্লাস 5 জন, 14 জন। তার মধ্যে 9 জন হলো কোনো একটা জায়গার, মানে কোনো একটা টিম, একটা নিজেরা মিলে, আর 5 জন হলো অন্য একটা টিম। ঠিক আছে, ব্যাপারটা অনেকটা এরকম। তাদের মধ্যে থেকে 6 জন স্বরাজ্যপন্থী ও 2 জন মন্ত্রিত্বপন্থী থাকবে এমন কতগুলো কমিটি গঠন করা যায়। এই কনসেপ্টটাকে ভালো করে বুঝবি। এই জিনিসটা কিন্তু পুরো চ্যাপ্টার জুড়ে বিভিন্ন সময় রিপিটেশন হতে পারে, এখন যেটা আমি বলতে যাচ্ছি। এবং এমনকি প্রবাবিলিটি চ্যাপ্টারে ঢোকার পরেও ক্লাস 11-এ লাগবে, ক্লাস 12-এ গিয়ে লাগবে। ঠিক আছে, খুব সিম্পল ব্যাপার, আমার কোনো জটিল বিষয় নয়। তো 9 জন আছে কোনো একটা পার্টিকুলার মানে পন্থী, আর 5 জন আছে অন্যরকম পন্থী। ঠিক আছে, মানে এই 9 জনের থেকে কয়জন সিলেক্ট হচ্ছে? 6 জন। তাহলে কি হচ্ছে, কত রকম উপায় সিলেক্ট করতে পারি? তাহলে এটা লিখবি যে 9 জনের মধ্যে থেকে 6 জন স্বরাজ্যপন্থীকে কমিটির জন্য নির্বাচন করা যায় 9C6 উপায়। আচ্ছা, এদেরকে কত রকম উপায় করতে পারি? 5C2 উপায়। টোটাল নির্বাচন সংখ্যা কত হতে পারে? কনসেপচুয়ালি বল। হ্যাঁ, না যোগ কেন করবি, বুঝে বল। এদের থেকে যে কোনো একজন থাকলে এদের মধ্যে থেকে 5 জনের মধ্যে অন্য যে কোনো দুজন উঠতে পারে। মানে এদের একজনের জন্য এখানে 5 জনের মধ্যে যে কোনো দুজন উঠলো। এবার এদের এতজনের জন্য এখানে কতজন উঠবে, মানে ব্যাপারটা এরকম। এদের একজনের জন্য এখানে 5 জন হলো, আর এখানকার 6 জনের জন্য এখানে কতজন হবে? 6 × 5 জন হবে। তো এখানে তো এই একজনটা কি ভ্যারি করছে, তো এই একজনের জন্য একরকম, আরেক একজনের জন্য অন্যরকম, আরেক একজনের জন্য অন্যরকম, এরকম ভ্যারি করতে থাকবে। তাহলে এই দুটো জিনিসকে অ্যাকচুয়ালি আমাদের কি করতে হবে? গুণ করে দিতে হবে। বোঝা যাচ্ছে? যখনই দুটো টাইপের বিভাজন থাকবে, তখনই একটা টাইপকে বের করব, আরেকটা টাইপকে বের করব, তাদের মধ্যে কি করব? সিম্পল গুণ করব। অন্য কিছু আর ভাবনা চিন্তা দরকার নেই, পরবর্তী কোনো অঙ্কে সিম্পল গুণ করে দেবো। মোট নির্বাচন সংখ্যা হবে কি 9C6 × 5C। ক্লিয়ার? তো এই কনসেপ্টে অতি সংক্ষিপ্ত বেশ কিছু অঙ্ক আছে, সেগুলো করবি। ঠিক আছে, তো হোম টাস্ক কোন পর্যন্ত থাকবে? হোম টাস্ক থাকবে হলো সংক্ষিপ্ত 5 শেষ। আচ্ছা, সংক্ষিপ্ত 5 শেষ। শোন, আর ক্লাস হবে হলো এই সোমবার দিন ক্লাস ছুটি। সোমবার দিন ছুটি, সোমবার দিন পড়াবো না আমি। তাহলে আবার তাহলে দেখা হচ্ছে পরের বৃহস্পতিবার এই হোম টাস্ক। আর তোদের টাইমিং তাহলে যারা সকাল 7:15 আসবি 7:15, আর অথবা বিকালে 5টা।